প্রত্যেকের হাতে একটি করে আগ্নেয়াস্ত্র, চারিদিকে নজর রেখে সতর্ক অবস্থান। সবার পোশাকও একই, দেখে মনে হতে পারে কোনো প্রশিক্ষিত বাহিনী, কিন্তু আসলে এরা সবাই জলদস্যু। গণঅভ্যুত্থানের পর সুন্দরবনে ফের সক্রিয় হয়ে উঠেছে এমন 20টি সংঘবদ্ধ ডাকাত দল। জেলে, মাওয়ালি সহ বনজীবীদের জিম্মি করে অর্থ আদায় করছেন তারা। 2018 সালে তৎকালীন আওয়ামী সরকারের আহ্বানে সাড়া দিয়ে তারা আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু 7 বছরের মধ্যে আবারও কেন এই পেশায় ফিরলেন তারা? টিভিএস প্রতিবেদকের কাছে জানালেন নিজেদের ক্ষোভের কথা। আমরা আত্মসমর্পণ করার পর সরকারের পক্ষ থেকে আমাদেরকে 1 লক্ষ টাকা দিল, আর একটা মোবাইল দিল, একটা গরু দিল, কাউকে জাল দড়ি দিছে, কাউকে ঘর দিছে, যেগুলা মানে ব্যবহারযোগ্য না এরকম। এই যে জিনিসগুলো দিছে দিয়া কিন্তু আমাদেরকে নির্যাতনটাই বেশি করছে। একটা থানায় কোনো একটা মামলা নিয়ে গেলে বা কোনো সমস্যা নিয়ে গেলে কেউ যদি আমাদেরকে হুমকি দামকি দিয়ে এলাকাবাসী চোর ডাকাত বলে গালিগালাজ করে, হ্যাঁ, এগুলো তো কথা ছিল না। আমাদের তো ছিল আমাদেরকে সর্ব জায়গার থেকে আমাদেরকে সহযোগিতা করবে এবং সুন্দরভাবে চাকরি দিয়ে দিবে যোগ্যতা অনুসারে, অথবা ব্যবসা বাণিজ্য করে দিবে। যারা লিডার পর্যায়ে ছিল তাদেরকে একটা বাড়ি করে দেবে সুন্দর করে। হ্যাঁ, আমরা এরকম কিছুই পাই নাই। যে কোনো জায়গায় আমি চাকরি পাইছি, আমার এই চাকরির যাওয়ার মূল কারণ হলো আমার এই আত্মসমর্পণ বা জলদস্যুর যে একটা এটার কারণে আমার এই চাকরিগুলো চলে যায় খবর পাইলে। তাহলে আমরা তো মানুষ, আমরাও তো ভালোভাবে বাঁচতে চাই। আমরা কি অন্যায় করেছি যে আমরা সমাজে মিশতে পারবো না? আমরা আত্মসমর্পণ করে কি তাহলে ভুল করলাম? মামলা হয় রামপাল থানায়, সেখানে ওই মামলার আসামি আমি হই, আমি কিছু জানি না। এইভাবে মিথ্যা মামলা যদি আমরা আত্মসমর্পণের পরে খাই, আমরা কত বেল উপরে টেকি। এরপরে আছে আপনার দেখা গেল এলাকায় লিডাররা আছে, তারা দেখা গেল কি যে আওয়ামী লীগের অনেক নেতারা ছিল, ওরা অনেক সময় আমাদের কুকীর্তি ভাষায় গালিগালাজ করতো, তাও আমরা বরদাস্ত করতাম, তারপরেও আমরা টিকতে পারিনি। আমি একটা গ্রুপ লিডার, আমার 13 জন সদস্য আছে। আমাদের পাশে থানা রামপাল। আমার এলাকার এমপি তালুকদার আব্দুল খালেক সাহেব বারবার বলেছে, উনি খুলনায়, বাগেরহাট, রামপাল শেষ অনুষ্ঠানেও বলেছে যে এরা আমার কাছে আসুক, আমার মোংলা বন্দরে অনেক কাজ আছে, শ্রমিক খাটায়, আমি সে জায়গায় লোক দেবো, দেনাই। উনি আরও দূর করে তাড়িয়ে দিয়েছে। ওনার খুলনায় বাসায় গেল আমার কিছু লোকজন, যাওয়ার পরে উনি বলল যে এই দারোয়ান, ওদের ঢুকতে দিলে কেন? এ হচ্ছে আমাদের পরিস্থিতি। সরকারের পক্ষ থেকে যদি আবারও পর্যাপ্ত সুবিধা ও সহায়তা পাওয়া যায়, তাহলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চায় এই দস্যু বাহিনীর সদস্যরা। 6017 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত সুন্দরবনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে বন বিভাগ। তবে অস্ত্রধারী দস্যু দলকে মোকাবিলা করা বন বিভাগের একার পক্ষে সম্ভব নয় বলে জানান বন সংরক্ষক ইমরান আহমেদ। বন বিভাগের ম্যান্ডেট হচ্ছে কনজারভেশন, সুন্দরবনকে সংরক্ষণ করা, সুন্দরবন, বনের পশু পাখি থেকে শুরু করে বন্য প্রাণী বিশেষ করে, এবং গাছপালা এবং এর পরিবেশটা ঠিক রাখা, দূষণমুক্ত রাখা। তো এর ভেতরে সুন্দরবনে যারা এই সম্পদ আহরণের জন্য যায়, তারাও বন বিভাগ থেকে পাস পারমিট নিয়ে যায়, কাজে তাদেরও নিরাপত্তার দায়ভার কিছুটা হলেও বন বিভাগের উপরে যে বর্তায় না তা নয়। তবে ডাকাত কিংবা এই ধরনের অস্ত্রধারী কোনো গ্রুপের সাথে যুদ্ধ করা বা তাদেরকে নির্মূল করার কথা যেটা আপনি বলছিলেন, সেটি একা বন বিভাগের পক্ষে সম্ভব নয়, বা সেটি আমাদের কাজও নয় আসলে। তবে এসব জলদস্যুদের দমন করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড। গত 5 আগস্টের পর থেকে আমরা অদ্যাবধি প্রায় 44 জন আমরা জলদস্যুকে গ্রেফতার করি, এবং এই জলদস্যুর কাছ থেকে আমরা তাদের কাছ থেকে অ্যারাউন্ড 40টা আগ্নেয়াস্ত্র এবং হচ্ছে আনুমানিক 70টার মতো আপনার দেশীয় অস্ত্র, এবং হচ্ছে আপনাদের লাইফ কার্টিজ যেটা বলি আমরা 170 রাউন্ডস, এবং হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক কার্টিজ অ্যারাউন্ড ইটস মোর দ্যান 250 রাউন্ডস আমরা উদ্ধার করি। একই সাথে তাদের কাছ থেকে আমরা ককটেল এবং হচ্ছে আমাদের যে ককটেল এবং বোমা তৈরি যে সরঞ্জাম, অস্ত্রের সরঞ্জাম, সেগুলো আমরা উদ্ধার করি। সো আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রাখছি, যাতে করে সুন্দরবনকে আমরা একটা দস্যুমুক্ত করে গড়ে তুলতে পারি।